হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। সো তোমরা কিন্তু আমার কাছে প্রতিনিয়তই ভাইয়া আমাকে যুক্তিবিদ্যার সাজেশন দেন, যুক্তিবিদ্যার অনেক কিছু বুঝি না। সো এই বিষয়গুলো নিয়ে আমাকে বারবার জানিয়ে আসছো। তারই পরিপ্রেক্ষিতে যুক্তিবিদ্যার একটি অসাধারণ সাজেশন তোমাদের জন্য তৈরি করেছি, যেটি থেকে তোমরা পড়লে হুবহু পরীক্ষায় কমন পেতে পারো। সো যুক্তিবিদ্যার সৃজনশীল প্রশ্ন বা বিভিন্ন জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্নের জন্য কোন বিষয়গুলো বা কোন বিষয়গুলো তোমার হচ্ছে পরীক্ষায় আসে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই সাজেশন, অর্থাৎ একটা অধ্যায় থেকে অনেক বড় একটা অধ্যায়। এখন তোমার সামনে পরীক্ষা, এখন এই পরীক্ষার জন্য তোমার এত বড় অধ্যায় পড়ার সময় নাই। এই অল্প সময়ে তুমি কিভাবে যে ইম্পর্টেন্ট টপিকগুলো দেখে পড়বা, সেটার জন্য আজকের এই ভিডিও। আশা করি তোমরা উপকৃত হবা। অর্থাৎ যুক্তিবিদ্যা তোমাদের এইচএসসি 25 যারা পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও। অর্থাৎ তোমরা যারা পরীক্ষা দিবা তাদের জন্য অনেকেই হচ্ছে কিন্তু সাজেশন চাচ্ছ। সো সাজেশনের যুক্তিবিদ্যার প্রথম পত্রের যে সাজেশন কিন্তু আজকে আমরা যে তোমাদের শর্ট সিলেবাসের আলোকে আমরা কিন্তু দিব। প্রথমেই দেখো, প্রথমে হচ্ছে আমরা প্রথম অধ্যায়টা দিব। সিলেবাসে তোমাদের কয়টা অধ্যায় আছে? সিলেবাসে তোমাদের প্রথম অধ্যায়টা আছে, তৃতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায়ের পুরোটা নয়, আংশিক আছে। চতুর্থ অধ্যায় আছে, পঞ্চম অধ্যায় আছে, ষষ্ঠ অধ্যায় পুরোটা নয়, আংশিক আছে। সপ্তম অধ্যায় আছে, তো অবরোহ আরোহণ অনুমান, এটাও আংশিক আছে। আবার আরোহণ অনুমানের ভিত্তি। তো এই অধ্যায়গুলো থেকে কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট, চলো আমরা দেখে আসি। প্রথমে দেখো, প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নটা প্রত্যেকবার পরীক্ষায় আসে সেটা হচ্ছে যুক্তিবিদ্যার স্বরূপ। যুক্তিবিদ্যার স্বরূপ মানে কি? অর্থাৎ যুক্তিবিদ্যার নেচারটা কি? যুক্তিবিদ্যা কি কলা না বিজ্ঞান? এটা নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। সো তোমরা যদি যুক্তিবিদ্যার কলাগত বিদ্যার দিক, অর্থাৎ যুক্তিবিদ্যা কি কলা, কেন কলা বলা হয়, এটা যদি তোমরা জানো পরীক্ষায় ভালো করতে পারবা। ২ নম্বর হচ্ছে কলা ও বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যার স্বরূপ বিশ্লেষণ। যুক্তিবিদ্যাকে কেন কলা বলা হয়? যুক্তিবিদ্যাকে কেন বিজ্ঞান বলা হয়? বিজ্ঞান মানে নীতি সম্পর্কে শেখায়, থিওরি শেখায়। আর কলা মানে বাস্তবে প্রয়োগ করার কলাকৌশল শেখায়। তো এই জিনিসগুলো যদি বোঝো তাহলে কিন্তু পরীক্ষায় কমন পাবা। ২ নম্বর যুক্তিবিদ্যার তাত্ত্বিক ও ব্যবহারিক দিকের পার্থক্য। দেখো, তাত্ত্বিক দিকটা হচ্ছে বিজ্ঞানের দিক, ব্যবহারিক দিকটা হচ্ছে তোমার কলার দিক। সো অনেক সময় প্রশ্নটা একটু ঘুরায় পেঁচায় আসে। তারপরে দেখুন, অনুধাবনমূলক প্রশ্ন এরকম আসতে পারে যে কলা ও বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যার স্বরূপ বিশ্লেষণ করো। এটা তোমার সৃজনশীলের গ এবং ঘ হিসেবে আসতে পারে, আর অনুধাবন আসতে পারে। এবং এই প্রশ্নটা সবচেয়ে বেশি এবার এসেছে বিভিন্ন বোর্ডে, আদর্শনিষ্ঠ বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা। কারণ যুক্তিবিদ্যাকে কেন আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়? তোমরা জানো সত্যের আদর্শকে সামনে রেখে যেহেতু কাজ করে, সেহেতু তাকে কি বলা হয়? আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলে। ৩ নম্বর হচ্ছে যুক্তিবিদ্যার সকল বিজ্ঞানের বিজ্ঞান বলা হয়। কেন বলা হয়? এটাও তোমাদের অনুধাবনমূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে এই বিষয়গুলো যদি দেখো, আশা করি এর বাইরে কোনো পরীক্ষায় তেমন প্রশ্ন আসে না। ওকে। তারপর আমরা যদি যুক্তিবিদ্যার তৃতীয় অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কমপ্লেক্স। দেখো, তৃতীয় অধ্যায় প্রথম হচ্ছে পদ ও বাক্য। পদ কত প্রকার, বাক্য কত প্রকার, পদ কাকে বলে, বাক্য কাকে বলে, পদ ও শব্দ, শব্দ কত প্রকার, ৩ প্রকার, এগুলোতে দেখবা। শব্দের শ্রেণীবিভাগ কি? সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে ব্যক্তার্থ ও জাত্যর্থ। এটা যদি না বুঝো, যুক্তিবিদ্যার আসলে তুমি কিছুই বুঝবা না। যুক্তিবিদ্যার তোমার পুরো এই প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে ব্যক্তার্থ এবং জাত্যর্থ। এই জিনিসটা খুব ভালো করে পড়বা। তারপর এটা থেকে অবশ্যই সৃজনশীল প্রশ্ন, মাস্ট, আমি লিখে দিলাম মাস্ট আসবে। পরীক্ষার হলে মিলাই নিও, এটা থেকে মাস্ট পরীক্ষায় প্রশ্ন আসবে। পদের প্রকার এমসিকিউ আসতে পারে। পদ, বাক্য, যুক্তিবাক্য, এটা থেকে প্রশ্ন আসে। অবধারণ ও যুক্তিবাক্য, এগুলো থেকে সাধারণ তোমার হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন আসে। যুক্তিবিজ্ঞানের গঠন, এটা থেকে আসতে পারে। বাক্যের শ্রেণীবিভাগ থেকে প্রশ্ন আসে। পদের ব্যক্তি, এটা থেকে 100% পরীক্ষা কমন পাবা। পদের ব্যক্তির নিয়ম, অর্থাৎ এইখানে ২ টা প্রশ্ন যদি তুমি পড়ে যাও, এই যে ব্যক্তর্থ, জাত্যর্থ আর পদের ব্যক্তি, তাহলে তোমার হচ্ছে এই ২ টা থেকে পরীক্ষায় মাস্ট, পরীক্ষায় ২ টা সৃজনশীল কমন পাবা। তো আশা রাখি এই যে এই ২ টা টপিক বললাম, এই ২ টা টপিকে আসবে, আর বাকিগুলো হচ্ছে তোমার এমসিকিউ এবং অনুধাবনমূলক প্রশ্নের জন্য পড়তে হবে। তারপর দেখো, এখানে আমরা যদি প্রশ্নগুলো দেখি, দেখো কিরকম প্রশ্ন আসে। যে ব্যক্তর্থ, জাত্যর্থ থেকে প্রথম হচ্ছে ব্যক্তর্থ জাত্যর্থের বিপরীতমুখী হ্রাস বৃদ্ধির নিয়মটা ব্যাখ্যা করতে বলবে। যে ব্যক্তর্থ বাড়লে জাত্যর্থ কমে, জাত্যর্থ বাড়লে ব্যক্তর্থ কমে, কেন বাড়ে, কেন কমে, এগুলো। পদের ব্যক্তর্থ জাত্যর্থের বিবরণ দাও। এটা থেকে পরীক্ষায় এরকম প্রশ্ন আসে। আর পদের প্রকারভেদ থেকে কিভাবে আসে, যেমন গুণবাচক পদের ধারণা দাও। গুণবাচক পদ বলতে কি বোঝায়? তারপর বিরুদ্ধ পদ ও বিপরীত পদের পার্থক্য বা ধারণা, এগুলো তোমাদের পড়তে হবে। বিরুদ্ধ পদ মানে কি? বিপরীত পদ মানে কি? সাদা কালো, এটা কি বিপরীত, কিন্তু সাদা অসাদা, এটা কিন্তু বিরুদ্ধ। কেন এটা? যুক্তিবাক্যের গঠন থেকে পরীক্ষায় আসে যে যুক্তিবাক্যের বৈকল্পিক যুক্তিবাক্য কি? এটা তোমরা জানো, প্রাকল্পিক, বৈকল্পিক। তারপর হচ্ছে ব্যাপ্যতার দিক থেকে সার্বিক ননিরর্থক বাক্যের ব্যাখ্যা দাও। অর্থাৎ ব্যাপ্যতার দিক থেকে তোমাকে বলতে পারে ৪ টা বাক্য আছে, সার্বিক সদর্থক, সার্বিক ননিরর্থক, বিশেষ সদর্থক, বিশেষ ননিরর্থক। অর্থাৎ এই বিষয়গুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তার মানে আমরা যে চতুর্থ অধ্যায় দেখি, চতুর্থ অধ্যায় কি? দেখো, ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ কি? পরীক্ষায় আসতে পারে।
অবান্তর লক্ষণ বলতে ব্যাখ্যা করো। বিভেদক লক্ষণ এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা আসে পরফিরির ছক। পরফিরির ছক থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। পরফিরির ছক, ঠিক আছে? ছক এইটা একটু দেখে নিবা। সো এই যে তোমার বিভেদক লক্ষণ, অবান্তর লক্ষণ অর্থাৎ এই ৩ টা থেকে বা এরকম যে অবান্তর লক্ষণ, উপলক্ষণ এই বিষয়গুলো একটু ভালো করে দেখে যাবা। ওকে। তারপর হচ্ছে আমরা ৫ নম্বর অধ্যায়। এটা হচ্ছে অনুমান। অনুমান কি? অবরোহ ও আরোহণ অনুমান কি? এটা তো আসবেই। সাথে তাদের উদাহরণ সহ আরোহ অবরোহ অনুমানের পার্থক্য বিশ্লেষণ করো। এটা থেকে মাস্ট পরীক্ষায় প্রশ্ন আসে। সো তোমাকে উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে। বোঝা গেছে? তো এখন এই যে এতগুলো বিষয়, তোমার হাতে তো যারা ২ বছর পড়াশোনা করো নাই, যাদের হাতে একদম মানে সময় নাই, এই কনসেপ্ট গুলো একদমই ক্লিয়ার না। এখন তারা কি শুধুমাত্র সাজেশন দেখলে ভালো করবা? না। তাদের জন্য কি দরকার? যে তুমি এক বসায় যেন যুক্তিবিদ্যার সবকিছু তোমার ধারণা ক্লিয়ার হয়ে যায়। তোমার যদি যুক্তিবিদ্যার বেসিক বিষয় হচ্ছে কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়, তুমি A+ পাওয়া ইজি। তুমি একদিন পরে যুক্তিবিদ্যায় A+ পেতে পারো যদি তোমার কনসেপ্ট গুলা ক্লিয়ার থাকে। আমি বিগত ভিডিওগুলোতে আমার YouTube ভিডিও দেখে অনেকেই A+ পেয়ে গেছে। জাস্ট পরীক্ষার আগের রাতে দেখে গেছে। কিন্তু তোমরা যদি সাজেশন হিসেবে তোমরা যদি এরকম কোনো কিছু চাও যে এক রাতে তুমি শেষ করবা, তার জন্য তোমাদের জন্য রয়েছে স্পেশাল আমাদের যুক্তিবিদ্যা এইচএসসি 25 প্রথম পত্র ক্র্যাশ কোর্স। অর্থাৎ এই ক্র্যাশ কোর্সটা মানে কি? অর্থাৎ তুমি সবগুলো ভিডিও রেকর্ডেড থাকবে এবং সাথে তোমার পরীক্ষা থাকবে, তোমাদের শর্ট নোট থাকবে। তুমি কিন্তু এই যে এই ক্র্যাশ কোর্সের মাধ্যমে কিন্তু তুমি কি করতে পারো? একদিনে ধরো তুমি ৪-৫ ঘন্টা ৪ ঘন্টা যদি সময় দাও, তোমার ফার্স্ট পার্ট শেষ এবং তুমি A+ পাবা, আমি লিখে দিতে পারবো। সেকেন্ড পার্টও সেম ক্র্যাশ কোর্স আছে। এখানে অনেকগুলো রেকর্ডেড ক্লাস আছে। ধরো এখানে ৫০ টা ক্লাস রেকর্ডেড। বেশি না, একটা ক্লাস হচ্ছে ৫ থেকে ১০ মিনিট করে। হাইয়েস্ট ৫ থেকে ১০ মিনিট এরকম করে আছে। তোমার ৫০ টা ক্লাস স্মার্ট নোট সাথে তুমি পাবা। অর্থাৎ তুমি যদি এই কোর্সটায় ভর্তি হতে চাও, তাহলে কি করবা? তোমার একটা WhatsApp নাম্বার আমরা দিয়ে দিচ্ছি এখানে 016 আমি লিখে দিচ্ছি। 01626076317। এই যে এটা একটা WhatsApp নাম্বার। এই নাম্বারে WhatsApp এ নক দিবা যে ভাই আমি এই কোর্সটায় ভর্তি হতে চাই বা আমি এই কোর্সের একদিনে অর্থাৎ তোমাকে ওয়েবসাইটে অ্যাক্সেস দেওয়া হবে। ওয়েবসাইটে ঢুকবা, ঢোকার পরে তোমার সব ক্লাস রেকর্ডেড পাওয়া যাবে এবং এটা ৩ এটা ধরো ৪ ঘন্টা, এটাও ধরো ৪ ঘন্টা। ৪ ঘন্টা টানা করলে তোমার যুক্তিবিদ্যার A+ নিশ্চিত। আমি জানি না বাংলাদেশে এরকম কোনো কোর্স আছে কিনা যে তুমি ৪ ঘন্টা পড়লেই তোমার A+ তুমি পাইতে পারো। আমি জানি না। বাট তুমি আমি নিজের উপর বিশ্বাস রেখে বুঝে বলতেছি, তুমি যে ৪ ঘন্টার ক্লাস রেকর্ডেড ক্লাসগুলো করো, প্রত্যেকটা অধ্যায়ের আমি ধরে এবং সলভ ক্লাস সহ তোমাকে দিয়ে রেখেছি। তুমি কিন্তু একদম ভালো একটা ফলাফল অর্জন করতে পারবা। সো এখানে ডিটেইলস আছে। ওকে। সো আমরা এবার ৬ নম্বর অধ্যায়ে যাই। ৬ নম্বর অধ্যায় কি? ৬ নম্বর অধ্যায়ে এটাও আংশিক অবরোহণ অনুমানের প্রকারভেদ তোমাকে বলতে হবে। অমাধ্যম অনুমান কি? আবর্তনের নিয়মাবলী কি? আবর্তন কত প্রকার এটা তোমাকে বলতে হইতে পারে। প্রতিবর্তন নিয়মাবলী থেকে আসে এবং যুক্তিবাক্যের ধরো এ, ই, আই, ও এই যুক্তিবাক্যের প্রতিবর্তন কিভাবে হয়? পরীক্ষায় বেশিরভাগ সময় আবর্তন থেকে আসে আর প্রতিবর্তন থেকে আসে। আবর্তন প্রতিবর্তন খুবই ইম্পর্টেন্ট এই ২ টা। আর মাধ্যম অনুমানে সহানুমান এবং সহানুমানের বৈশিষ্ট্য এটা থেকে আসে। আরেকটা আসে সহানুমানের প্রকারভেদ, হ্যাঁ? গঠন এবং অনুপপত্তি অনেকগুলো কেন ভুল হচ্ছে সহানুমানটা, এটা থেকে একটা প্রশ্ন আসে। সো এই যে সহানুমান থেকে একটা প্রশ্ন অবশ্যই তুমি হুবহু পাবা। সরলাবর্তন কি সম্ভব না এগুলো কোর্সের ডিটেইলস এ বলে দিব। বাট তোমার হচ্ছে এখানে এই যদি কেউ কোর্সে নাও ভর্তি হতে চায়, এগুলো যদি বাসায় পড়ো বুঝে যাও নিজে, তাহলে তো ভালো। তো কোর্সে ভর্তি হতে বের কোনো কথা নাই। বাট হচ্ছে তুমি না বুঝো তাহলে হচ্ছে কোর্সে ভর্তি হওয়াটা তোমার জন্য ফরজ কাজ। ওকে। সো প্রশ্ন কিরকম আসে? সরল এবং অসরল আবর্তনের পার্থক্য বিশ্লেষণ করো। তুমি যদি নাই বুঝো সরল কি অসরল কি তাহলে তো পারবে না। সহানুমানের বর্ণনা দাও। সহানুমান কিভাবে কাজ করে? তারপর হচ্ছে মধ্যপদের ভূমিকা বিশ্লেষণ করো। মধ্যপদ কেন গুরুত্বপূর্ণ? মধ্যপদ কিভাবে কাজ করে? তার কাজটা কি? তারপরে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের পূর্বক অস্বীকৃতিমূলক অনুপত্তি ব্যাখ্যা করো। পূর্বক মানে কি? আগেরটা কেন অস্বীকৃতি দেওয়া হয় এটা তোমাকে ব্যাখ্যা করতে বলা হইতে পারে। সো এই যে এই বিষয়গুলো যদি তুমি দেখো ইনশাআল্লাহ আমার মনে হয় যে তুমি ৬ষ্ঠ অধ্যায় কভার করতে পারবে। এবার হচ্ছে ৭ম অধ্যায়। ৭ম অধ্যায়ে যেটা আছে আরোহণ অনুমানের সংজ্ঞা, বৈশিষ্ট্য, স্তর এই ৩ টা বিষয় থেকে আসে। আরোহণ মানে ভিত্তি এবং প্রকারভেদ। সবচেয়ে বেশি যেটা আসে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, এটা সবচেয়ে বেশি আসে। যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বলতে কি বোঝায়? এটা নিয়ে তোমার সৃজনশীল 3Q প্রশ্ন, ক্রিয়েটিভ কোয়েশ্চেনস এ আসবে। আরোহের কোটাবাস এটা খ নাম্বার প্রশ্নে আসবে। আকারগত ভিত্তির মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ। কার্যকারণ নীতি বলতে কি বোঝায়? প্রত্যেক কাজের একটা কারণ আছে, এটা নিয়ে আসে। তারপর কারণ ও শর্ত, কারণের বৈশিষ্ট্য এটা নিয়েও পরীক্ষায় অনেকবার আসছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কার্যকারণ নীতির মধ্যে বহু কারণবাদ, বহু কারণ সমন্বয়, কার্য সংমিশ্রণ এই ৩ টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ৩ টা খুব ভালো করে পড়বা। এই ৩ টা থেকে আসে। প্রশ্ন কিভাবে আসে আমরা দেখি। পরীক্ষায় আসবে আরোহের আকারগত ভিত্তি ও বস্তুগত ভিত্তি বিশ্লেষণ করো। আকারগত ভিত্তি কি? প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এগুলা। তারপর কার্যকরণ নিয়ম ব্যাখ্যা করো। কার্য এবং কারণ নিয়মটা কি? এটা তোমাকে ব্যাখ্যা করতে বলতে পারে। এটা ঘ নাম্বারে প্রশ্নতে আসে। তারপর হচ্ছে বহু কারণবাদ ব্যাখ্যা করো। এটা হচ্ছে বহু কারণবাদ নিয়ে তোমার খতেও আসে,
ঘতেও আসে। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু তোমাকে বুঝতে হবে যে কিভাবে তুমি পরীক্ষায় উত্তর করবা। সো এই আমি যে টপিকগুলো বলছি এই টপিকগুলো যদি তুমি একটু মাথা খাটাইয়া পড়ো, ইনশাআল্লাহ তোমার A+ নিশ্চিত। আর যদি তোমাদের আরো কোনো বিস্তারিত সমস্যা থাকে কমেন্ট করে জানাইতে পারো। আর আমাদের কোর্সে ভর্তি হইলে তুমি সবগুলো ক্লাস একসঙ্গে রেকর্ডেড পেয়ে যাবা। এমন না যে তোমার একটা ক্লাস রেকর্ড পাবা আরেকটা পাবা না, এরকম না। তুমি সবগুলো ক্লাস একসঙ্গে পাবা এবং তুমি একসাথে ক্লাসগুলো করলে ইনশাআল্লাহ তোমার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এটা আমি তোমার কনফিডেন্ট সহকারে বলতে পারি। কারণ বিগত বছরগুলোতে আমাদের কোর্স থেকে করে, হ্যাঁ? ইউটিউব ভিডিও দেখে অনেকে A+ পেয়েছে। তোমরা ইউটিউবে দেখতে পারো এবং তোমাদের আমার ইউটিউবের যে ফ্রি ভিডিওগুলো তোমরা দেখলে বুঝতে পারবা যে আমি কিভাবে পড়াই। কিন্তু এইখানে আমরা স্মার্ট বোর্ডের মাধ্যমে পড়াবো। তোমাকে স্মার্ট নোট দেওয়া হবে, তোমাকে পিডিএফ লেকচার শিট দেওয়া হবে, তোমাকে সাজেশন শিট দেওয়া হবে, যেগুলো থেকে পরীক্ষায় হুবহু তুমি কমন পাবা এবং পরীক্ষারও ব্যবস্থা আছে, হ্যাঁ? সবার জন্য শুভকামনা রইলো। যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার WhatsApp নাম্বারে নক করবে এবং তোমাদের জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। টাটা।